প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব প্রবাল সম্পর্কে। প্রবালের উপর যেগুলো এমসিকিউ হয়, সেই এমসিকিউ গুলো আজকে আলোচনা করব। এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো শুরু করা যাক। তো ১ম এ আমরা জানব প্রবাল বলতে আমরা আসলে কি বোঝাই? তো খেয়াল করো, প্রবাল বলতে মূলত বোঝানো হয় নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ নিঃসৃত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি গঠনকে বলা হয় হলো প্রবাল। তাহলে প্রবাল তৈরি করে হলো নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের দেহ নিঃসৃত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। এখন দেখো, আমাদের মনে রাখতে হবে যে এই প্রবাল এর প্রধান উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট। তাহলে প্রবালের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট। এবার দেখো, বেশি প্রবাল তৈরি করে হলো অ্যান্থোজোয়া শ্রেণীর সদস্য। এটা খুবই কমন, তার প্রশ্ন মনে রাখতে হবে। পাথুরে প্রবাল তৈরি করে হলো ম্যাড্রিপোরারিয়া শ্রেণীর সদস্য। এটাও খুবই কমন, মনে রাখতে হবে। আমরা ২ টা শিখলাম। বেশি প্রবাল তৈরি করে হলো অ্যান্থোজোয়া শ্রেণীর সদস্যরা। আর পাথুরে প্রবাল তৈরি করে হলো ম্যাড্রিপোরারিয়া শ্রেণীর সদস্য। এবার দেখো, যে এপিডার্মাল কোষ থেকে প্রবাল তৈরি হয়, অর্থাৎ প্রবাল তৈরিকারী পদার্থ নিঃসৃত হয় বা ক্যালসিয়াম কার্বনেট নিঃসৃত হয়, সেই কোষকে বলা হয় ক্যালিকোব্লাস্ট। এটা হলো তোমার প্রবাল তৈরিকারী একটা, ধরো এটা একটা প্রবাল তৈরিকারী হলো পলিপ। এই পলিপ এগুলো হলো কর্ষিকা এদের। এই পলিপের দেহের এটা হলো এপিডার্মাল প্রাচীর। এপিডার্মাল প্রাচীরে আমি ধরে নিলাম যে এখানকার কিছু কোষ আছে। এই কোষগুলো ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে। ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে। এই কোষগুলোকে আমি তাহলে বলবো হলো ক্যালিকোব্লাস্ট। ক্যালিকোব্লাস্ট কোষ। প্রবাল তৈরিকারী কঙ্কাল বলতে আমরা কি বোঝাই? তো প্রবাল তৈরি করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন হয়, সেটাকে বলা হয় হলো প্রবাল কঙ্কাল। তো দেখো, প্রবাল তৈরিকারী কঙ্কালকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট। তাহলে প্রবাল কঙ্কাল হলো ক্যালসিয়াম কার্বনেট। প্রবাল কঙ্কালকে ভাগ করতে পারি হলো ২ ভাবে। ঠিক আছে? তো দেখো, ২ ভাবে কিরকম? যেসব পলিপ এককভাবে প্রবাল তৈরি করে, প্রবাল কঙ্কাল তৈরি করে। অর্থাৎ একক পলিপের কঙ্কালকে বলা হয় কোরালাইট। এটা পরীক্ষায় আসতে পারে যে কোরালাইট কি? একক পলিপের কঙ্কালকে বলা হয় কোরালাইট। এবার দেখো, যখন এরকম অসংখ্য পলিপ একসাথে হয়ে প্রবাল তৈরি করবে, তখন এই সম্পূর্ণ প্রবাল তৈরিকারী কলোনি অথবা অনেকগুলো কোরালাইটকে একসাথে বলা হয় হলো তোমার কোরালাম। ওকে? তাহলে সবগুলোকে একসাথে আমরা বলবো হলো কোরালাম। যে এটা হলো কোরালাম। এবার আসি, প্রবাল আসলে তৈরি হয় কিভাবে? তো ১ম এ কোনো একটা পলিপ, প্রবাল তৈরিকারী পলিপ, এরা কি করে? তার দেহ থেকে ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে। এই ক্যালসিয়াম কার্বনেটগুলো পলিপের দেহের নিচের দিকে এসে জমা হয়। ক্যালসিয়াম কার্বনেট নিচের দিকে জমা হয়। এই ক্যালসিয়াম কার্বনেট এখানে জমা হচ্ছে। এই ক্যালসিয়াম কার্বনেটের ভেতরে বিভিন্ন ধরনের মোলাস্কান খোলস, তারপর হলো আ পাথর, বালিকণা, এগুলো এর সাথে কি হয়? এসে মিশে যায়। ধরে নাও এখানে পাথর, বালিকণা এগুলো এসে এর সাথে মিশে যায়। তখন এটা সিমেন্টের মতো একটা স্তর বা আস্তরণ তৈরি করে। সিমেন্টের মতো স্তর বা আস্তরণ, এগুলোই মূলত হলো তোমার প্রবাল হিসেবে কাজ করে। তাহলে প্রবালের প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট, আর এগুলোর সঙ্গে মিশে যায় হলো মোলাস্কান খোলস, বালিকণা, পাথরের কণা, এগুলো মিলে তৈরি করে হলো প্রবাল। এবার আসি হলো, এই প্রবাল প্রাচীর হতে পারে কয় ধরনের, সেটা আমরা এখন দেখব। প্রবাল প্রাচীর কয় ধরনের হতে পারে? তো খেয়াল করো, প্রবাল প্রাচীরগুলো মূলত ৩ ধরনের হয়। একটা হলো ঝালর প্রাচীর বা উপকূলীয় প্রাচীর। আরেকটাকে তোমার বলা হয় ব্যারিয়ার প্রাচীর বা ব্যারিয়ার রিফ বলা হয়। আরেকটাকে তোমার বলা হয় হলো অ্যাটল বা প্রবাল দ্বীপ। অর্থাৎ এটা হলো তোমার শক্ত সমুদ্রের উপকূল। আর এখানে হলো তোমার পানি আছে, পানি। এটা হলো সমুদ্রের পানি। এই উপকূলের অগভীর জায়গা, এটা হলো অগভীর জায়গা। এখানে কিন্তু তেমন পানি নাই, খুবই কম পানি। অথবা স্রোত যখন এখানে আসে, ঢেউ আসে, তখন এটা সিক্ত হয়। এই অগভীর জায়গাতে তোমার তৈরি হয় হলো পলিপগুলো এসে এখানে জড়ো হয়। পলিপ এখানে এসে বাসা বাঁধে। এই পলিপগুলো
খাদ্যের জন্য এই সমুদ্রের উপকূল থেকে সমুদ্রের গভীর দিকে ধীরে, ধীরে এরা বংশবৃদ্ধি করতে থাকে। একের পর এক বংশবৃদ্ধি করতেছে সমুদ্রের দিকে। এরকম উপকূল থেকে যখন সমুদ্রের গভীরের দিকে প্রবাল প্রাচীর তৈরি হয়, তখন একে বলা হয় ফ্রিঞ্জিং প্রাচীর বা ঝালর প্রাচীর বলা হয়। এটাকে আমরা ঝালর প্রাচীরও বলতে পারি। ঝালর প্রাচীর। এটা মনে রাখতে হবে। তাহলে উপকূলের অগভীর স্থান থেকে যখন সমুদ্রের গভীর দিকে ধীরে, ধীরে প্রবাল প্রাচীর তৈরি হয়, তখন সেটাকে বলা হয় ফ্রিঞ্জিং প্রাচীর বা ঝালর প্রাচীর। এবার আসি ২য় প্রকার প্রবাল যেটা ব্যারিয়ার রিফ বা ব্যারিয়ার প্রাচীর। এটা কিভাবে হয়? তো যখন এই একই রকম উপকূল অঞ্চল থেকে না হয়ে জাস্ট এটা খালি কি হবে? এটা সমুদ্রের গভীর সমুদ্র। আর এইটা হলো তোমার উপকূল ধরো স্থলভাগ, উপকূল বা স্থলভাগ। যদি সমুদ্রের গভীরে কোথাও এরকম প্রবাল তৈরি হয়, সেই প্রবাল ধীরে, ধীরে তোমার স্থলভাগের দিকে এগিয়ে আসবে এরকম। এ ধরনের প্রবাল প্রাচীরকে বলা হয় ব্যারিয়ার রিফ। তো ব্যারিয়ার রিফ উপকূল এই সমুদ্রের মাঝখান থেকে এরকম এদিক দিয়ে, এদিক দিয়ে ২ পাশ বরাবর এরকম করে তৈরি হতে পারে। এটা হলো একটা ব্যারিয়ার রিফ, এটা একটা ব্যারিয়ার রিফ বা প্রতিবন্ধক প্রাচীরও বলতে পারো। তখন এই ২ ব্যারিয়ার রিফের মাঝখানে তৈরি হয় হলো তোমার লেগুন। এরকম লেগুন তৈরি হয়। তাহলে ব্যারিয়ার রিফের মাঝখানে কি তৈরি হতে পারে? লেগুন তৈরি হয়। আর লেগুনের মধ্যে দিয়ে তোমার জাহাজ, ছোট, ছোট নৌকা বেশি প্রশস্ত হলে জাহাজ চলাচল করে আর যদি কম প্রশস্ত হয় তাহলে নৌকা চলাচল করে। ব্যারিয়ার রিফ। তাহলে ব্যারিয়ার রিফ আর পৃথিবীর সবচেয়ে বড় ব্যারিয়ার রিফের নাম হলো অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। এটার দৈর্ঘ্য হলো প্রায় ২,০০০ কিলোমিটার। ২,০০০ কিলোমিটার। তো আমরা দেখলাম ব্যারিয়ার রিফ। এবার আসি হলো অ্যাটল কি আসলে? অ্যাটল বলতে আমরা কি বোঝাই? তো খেয়াল করো অ্যাটল বলতে মূলত বোঝানো হয় অ্যাটল শব্দটি এসেছে হলো আ মালদ্বীপের ভাষা থেকে। তো মালদ্বীপের একটা জেলার নাম হলো অ্যাটলু। আর এই জেলার গভর্নরের নাম হলো অ্যাটলুভার। তাহলে এই অ্যাটল শব্দটি এসেছে হলো তাহলে কোথা থেকে? মালদ্বীপের ভাষা থেকে এসেছে হলো অ্যাটল। অ্যাটল কিভাবে হয় দেখো। কোনো একটা ধরো এটা লেগুন একটা তোমার দ্বীপের মতো। এই ২ পাশ দিয়ে তোমার আছে হলো স্থলভাগ। এখন এই লেগুন আর এই স্থলভাগের মাঝখানে যে প্রাচীর তৈরি হবে, প্রবাল প্রাচীর তৈরি হবে, একে একদম এরকম করে লেগুনকে ঘিরে একটা প্রবাল প্রাচীর তৈরি হবে। এ ধরনের প্রাচীরকে বলা হয় হলো অ্যাটল বা প্রবাল দ্বীপ। এটা দ্বীপের মতো কাজ করে। আর পৃথিবীর সবচেয়ে বড় অ্যাটল দ্বীপ হলো সুভা দ্বীপা। সুভা দ্বীপা। মালদ্বীপের সুভা দ্বীপা হলো পৃথিবীর সবচেয়ে বড় অ্যাটল প্রাচীর বা অ্যাটল দ্বীপ। ওকে? অ্যাটল দ্বীপ আমরা পারব। এখন দেখো অ্যাটল দ্বীপ থেকে আমাদের যে প্রশ্নগুলো করতে পারে, দেখো অনেক সময় অনেক সময় কি হয়? ঝালর প্রাচীর এবং এই যে ঝালর প্রাচীর এবং ব্যারিয়ার রিফ একসাথে জোড়া লেগে যেতে পারে। তো যেমন দেখো হলো ফিজির নাগ দ্বীপ। ফিজির নাগ দ্বীপ হলো এরকম একটা দ্বীপ, যেখানে ঝালর প্রাচীর বা ফ্রিঞ্জিং প্রাচীর এবং ব্যারিয়ার প্রাচীর একসাথে জোড়া লাগে। আর অ্যাটল দ্বীপের মধ্যে আমাদের পৃথিবীর ৯০ ভাগ প্রবাল গঠনকারী দ্বীপই তোমার থাকে হলো ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এটা মনে রাখা লাগবে। পৃথিবীর ৯০ ভাগ প্রবাল গঠন করছে হলো প্রশান্ত এবং ভারত মহাসাগর অঞ্চলে। আর বিকিনির অ্যাটল দ্বীপে হাইড্রোজেন ও পারমাণবিক বোমার পরীক্ষা চালানো। তাহলে বিকিনির অ্যাটল দ্বীপে হাইড্রোজেন ও পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়। তো আমরা মোটামুটি অ্যাটল সম্পর্কে জানলাম, প্রবাল দ্বীপ সম্পর্কে জানলাম। আর বিভিন্ন ধরনের প্রবাল প্রাচীর দেখা যায় সেটাও আমরা জানলাম। এখন দেখো প্রবাল বিভিন্ন রকম হতে পারে। কিছু, কিছু প্রবাল হতে পারে মস্তিষ্কের মতো, ব্রেইন কোরাল বলা হয়। আবার কিছু, কিছু প্রবাল বা কোরাল হতে পারে তোমার হলো ফাঙ্গাসের মতো। এটা তোমার হলো ফাঙ্গাস প্রবালও বলা হয়। তো আমরা এগুলো দেখে নেব। আর এখান থেকে যে কমন গুলো এগুলোই বেশি কমন। আর প্রবাল দ্বীপ এর উৎপত্তি সম্পর্কিত কিছু
মতবাদ আছে। তার মধ্যে ডারউইন ডানা মতবাদ, নিমজ্জন মতবাদ, আগ্নেয়গিরির জ্বালামুখ মতবাদ, ঠিক আছে? তারপরে ডালির হিমবাহ মতবাদ। এসব মতবাদ বেশি কমন না, মোটামুটি ২-১ টা মনে রাখলেই হবে। প্রবাল দ্বীপ সৃষ্টির সম্পর্কিত মতবাদ। তার মধ্যে আমরা যে কটা বললাম এই কটা ইম্পোর্টেন্ট। তো আশা করি সবাই এগুলো পারবা। বাসায় ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে একটা প্রশ্ন হওয়ার মতো। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। বাই, বাই।